চ্যাপ্টার নম্বর 5 মাপজোক ও পরিমাপ। চ্যাপ্টারের ইংরেজিতে নাম মেজারমেন্ট। এই অধ্যায়টাকে আমাদের পড়তে হবে এবং কনসেপচুয়ালি পড়বো। মুখস্থ বিদ্যা কম, মুখস্থ তো অবশ্যই করতে হবে, কিন্তু সেটা আগে বুঝে তারপরে মুখস্থ। মানে বিষয়টা কি বলেছে অন্তত আন্দাজে, মানে একটা যেন আমাদের ড্রয়িং আমাদের মাথার মধ্যে যেন বসে যায়। এইবার সেই ড্রয়িংটা মাথার মধ্যে থাকলে তারপরে বাকি জিনিসগুলো ইজিলি আমরা পারবো এবং পরীক্ষার সময় আমাদের তুরান্ত মনে পড়বে। ঠিক আছে, যাই হোক, মাপজোক অধ্যায়ের নামের মধ্যেই রয়েছে মাপজোক ও পরিমাপ। তার মানে মেজারমেন্টের একটা বিষয় আছে। মেজারমেন্ট মানে পরিমাপ করা। ঠিক আছে, মানে এমন একটা চ্যাপ্টার, এখানে মাপজোক সম্পর্কে আলোচনা আছে। মাপজোক সম্পর্কে আলোচনা আছে, মানে মাপামাপি নিয়ে কথা হবে। কোনো জিনিস, যে কোনো জিনিস মাপছি, এরকম একটা ব্যাপার। আমাদের যে প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি, অর্থাৎ মাপতে পারি। আবার এমনও কিছু জিনিস আছে যেগুলো মাপতে পারি না। মাপতে পারি যেরকম ধরো এই যে পেনটা আছে বা দুটো পেন আছে, এই দুটো পেনের যে লেন্থ, যে দৈর্ঘ্য, সেটা আমরা মাপতে পারি। ধরো আজকের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা মাপতে পারি কিনা, উষ্ণতাটা মাপতে পারি। তারপর কোনো একটা তরল পদার্থ কতটা আছে, মানে জল কতটা আছে, সেটা আমরা মাপতে পারি। আমাদের শরীরে যদি জ্বর হয়, জ্বরটা মাপছি, সেটাও মাপতে পারি। টেম্পারেচার দিয়ে মাপছি অবশ্য, যাই হোক, মাপতে পারি যে জ্বর কতটা আছে। মানে এই রকম অনেক কিছু আমরা মাপতে পারি। আবার এমনও অনেক কিছু হয় যেগুলোকে আমরা মাপতে পারি না। ফর এক্সাম্পল কি হতে পারে? দেখা হলো তোমার এই ক্লাসটা দেখে পড়াটা বুঝতে পারছো এবং ভালো লাগছে। যে কোনো জিনিস যখন আমরা বুঝতে পারি, পড়ার জিনিসপত্র আমরা বুঝতে পারি, নিজে থেকে কোশ্চেন সলভ করতে পারি, সব থেকে ম্যাথে এটা এই ফিলিংসটা আসে যে আমি যদি নিজে ম্যাথ সলভ করতে পারি তাহলে নিজের উপরে একটা আলাদাই কনফিডেন্স আসে কিনা। তো ঠিক তেমনই ধরো এই ক্লাসটা দেখছো, দেখার পরে তুমি ক্লাসটা বুঝতে পারছো এবং তোমার এই পুরো চ্যাপ্টারটা মাথার মধ্যে রয়ে গেছে, পুরো মাথার মধ্যে ছবি আকারে আছে, তাহলে তোমার একটা ভালো লাগবে। এই যে ভালো লাগাটা কি পরিমাপ করা যায়? যে কতটা ভালো লেগেছে, মাপা যায় না। তার মানে এইটা কিন্তু পরিমাপযোগ্য জিনিস নয়, আবার দেখালো আমারই ক্লাস দেখালো তোমার ভালো লাগলো না, কতটা ভালো লাগলো না সেটা কি পরিমাপ করা যায় না। তার মানে ভালো লাগা খারাপ লাগা এগুলো পরিমাপ করা যায় না। কতটা ব্যথা লেগেছে, দেখালো তুমি এখান থেকে যাচ্ছ, যেতে গিয়ে কোথাও একটা ঘা লাগলো, ব্যথা লাগলো, দেখালো যেতে গিয়ে পায়ে টেবিলে গুঁতো লাগলো, তো সেক্ষেত্রে আমাদের পায়ে যে ব্যথাটা লাগছে সেটাকে আমরা মাপতে পারি যে কতটা ব্যথা লেগেছে? মাপতে পারি না। তার মানে এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা মাপতে পারি, আবার এমনও কিছু জিনিস আছে যেগুলোকে আমরা মাপতে পারি না। তো যে সমস্ত জিনিসকে আমরা মাপতে পারি তাদেরকে ভৌত রাশি বলে। আমি আর সংজ্ঞাটা লিখছি না। ভৌত রাশি বা একে শুধুমাত্র রাশিও বলে, শুধু রাশি এরকমও বলে, বা রাশি। ঠিক আছে, লেখা হলো এটুকু। তার মানে ভৌত রাশি কাকে বলে? যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে আমরা পরিমাপ করতে পারি তাকে ভৌত রাশি বা রাশি বলে। ক্লিয়ার এটুকু? এই রাশি দু ধরনের হয়। মানে এই যে মাপা যায়, এই মাপা কিন্তু দু ধরনের হবে। মানে যে সমস্ত জিনিসকে মাপতে পারি সেটা দু টাইপের হয়। একটা প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বা মূল রাশি, এত কিছু নামে বলতে পারি, বা এত কিছু নামে বলতে পারি, একই জিনিস, সবকটা একই জিনিস। আর একটা হয় যেটা হচ্ছে লব্ধি রাশি। ক্লিয়ার হলো এটুকু? তা প্রাথমিক রাশি বা মূল রাশি কাকে বলে আর লব্ধি রাশি কাকে বলে সেটা জানতে হবে। যে সমস্ত রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয় তাকে প্রাথমিক রাশি বা মূল রাশি বা মৌলিক রাশি বলে। মানে কি? মানে দেখালো কথার কথা, কেমন একটা কনসেপচুয়ালি আমি একটু বোঝানোর জন্য বলছি, কিন্তু এটার সাথে কোনো রিলেটেড, আমি বোঝার জন্য বলছি। ধরো তুমি এখন শিক্ষার্থী, পড়াশুনো করছো, তার মানে তুমি কিন্তু এখন ইনকাম করছো না, তুমি কিন্তু কোনো ইনকাম নেই, তুমি তোমার বাবা মার উপরে নির্ভরশীল। তা
তাহলে তোমাকে আমি বলতে পারি তুমি কিন্তু এই প্রাথমিক রাশির মধ্যে পড়বে না, কিন্তু তুমি তোমার বাবা ও মা দেখালো, বাবা মা দুজনেই দেখালো চাকরি করছে, বা আমি কথার কথা যদি শুধু বাবাকে বলি তাহলে বাবা তো ইনকাম করে আনছে, সেটা যেভাবেই হোক। তার মানে বাবা কিন্তু অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, সে কিন্তু নিজে খেটে কাজ করে টাকা ইনকাম করে আসছে, সে কিন্তু অন্য কারোর উপরে বসে নেই যে সে আমাকে টাকা দেবে আমি খাবো, বা সে ইনকাম করে আনছে আমি তার উপরে ডিপেন্ড হয়ে খাবো, এরকম তো কোনো ব্যাপার নেই। তা যারা নিজের উপরে ডিপেন্ডেন্ট, যারা অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, তারা হচ্ছে প্রাথমিক রাশি বা মূল রাশি। আর যারা অন্যের উপরে ডিপেন্ডেন্ট, ফর এক্সাম্পল তুমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট এখন বর্তমানে, পরবর্তীকালে সেটা তুমি নিজের উপরে ডিপেন্ড হবে সে পরের কথা, কিন্তু এখন তুমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট, তার জন্য তুমি হচ্ছে লব্ধি রাশি, এরকম একটা কনসেপ্ট। ঠিক আছে, তো আমি এটা একটু লিখে নিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যেটা বলা হয়েছে, যে সমস্ত রাশি, যেসব রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না তাদের প্রাথমিক রাশি বলে, এটা গেল। এর উদাহরণ কি? দৈর্ঘ্য, ভর, সময়, এই কটা। আমি একটু বলে দিই, এই প্রাথমিক রাশি বা মূল রাশি বা মৌলিক রাশি সংখ্যায় 7টা আছে। সংখ্যায় কটা আছে? 7টা, তার বেশি নেই। এই 5 আর এই 2, 7, এই 7টাই আছে, এর বেশি নেই। মৌলিক রাশি তার মানে 7টা। আমাদের এই 7টা আমাদের মুখস্থ করতে হবে, কিছু করার নেই, মনে রাখতে হবে। আর লব্ধি রাশি, যে সমস্ত রাশি একাধিক, মানে একের বেশি, 2, 3টে হতে পারে, মৌলিক রাশি নিয়ে গঠিত, মানে এই যে রাশি, এই যে 7টা রাশি বললাম, এই 7টা রাশিকে নিয়েই তৈরি হয়, তাদেরকে লব্ধি রাশি বলে। এই যে 7টা যে রাশি বললাম, তার মধ্যে থেকে দৈর্ঘ্য একটা, ভর একটা, সময় একটা, এগুলো 3টে তাহলে জানা হয়ে গেল। আর বাকি যে 4টে আছে সেটা আমি একটু পরে বলবো, ছক করে দেবো, পুরো একদম ছক করে দেবো। ঠিক আছে, তো এখানটায় আমাদের একটা উদাহরণ নিয়ে আমরা দেখছি যে লব্ধি রাশির যে উদাহরণ নিয়েছে, যে ক্ষেত্রফল একটা লব্ধি রাশি, আয়তন একটা লব্ধি রাশি, ঘনত্ব একটা লব্ধি রাশি। তো কেন, আমাদের কি প্রমাণ আছে যে ক্ষেত্রফল একটা লব্ধি রাশি? দেখো, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফলের সূত্র কি হয়? ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু একই জিনিস। এখানটায় দৈর্ঘ্য দেখো একটা লব্ধি রাশি, এই মূল রাশি বা প্রাথমিক রাশি, দৈর্ঘ্যটা একটা মূল রাশি। দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু একই জিনিস। মানে কেন বলছে একই জিনিস? দৈর্ঘ্য কোনটা আর প্রস্থ কোনটা? এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে মানে এটা আমাদের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য হয়, আর এই যে চওড়াটা এটা হয় প্রস্থ, লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য, এই চওড়াটা হচ্ছে প্রস্থ, তাই তো? তাহলে এপাশেও এটা প্রস্থ, এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটাও দৈর্ঘ্য, এটা যদি দৈর্ঘ্য হয় তার মানে এটাও দৈর্ঘ্য, এটাও যদি প্রস্থ হয় তার মানে এটাও প্রস্থ। ক্লিয়ার? আর দৈর্ঘ্য গুণ প্রস্থ কেন সমান? আমরা এখানটা তো দৈর্ঘ্য আর প্রস্থ লিখেছি, প্রস্থ বলে তো কোনো প্রাথমিক রাশি বা মূল রাশির মধ্যে নেই, আমরা তো পাবো না। ঠিক আছে, তো তার কেন তাহলে আমরা প্রস্থকে কেন আমরা বলছি এটা মূল রাশি? বলার কারণ হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ একই জিনিস। দেখো, দৈর্ঘ্য বলতে আমরা কিন্তু কোনো একটা জিনিসের লেন্থ পরিমাপ করি, লেন্থ মাপছি। প্রস্থ মানেও কিন্তু আমরা কোনো একটা লেন্থকেই মাপছি। দৈর্ঘ্য মানেও কোনো একটা লেন্থকে মাপছি, প্রস্থ মানেও কোনো একটা লেন্থকে মাপছি। তার মানে দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা লেন্থ পরিমাপ করছি। তার জন্য প্রস্থ আর দৈর্ঘ্য সেম জিনিস বলা হয়েছে। দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, তার মানে লেন্থও যা প্রস্থও তাই, একই জিনিস, দুটোই লেন্থ। তার মানে মৌলিক রাশি দিয়ে তৈরি হলো এটা, মৌলিক রাশি দিয়ে ক্ষেত্রফল তৈরি হয়েছে। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটো লেন্থকে যদি গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। আয়তন কি হয়? আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য, আমি আর লিখছি না পুরো বানানটা, গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে দৈর্ঘ্যের সাথে সাথে প্রস্থেরও গুণ হবে, তার সাথে সাথে উচ্চতারও গুণ হবে। উচ্চতা মানে সেখানেও কিন্তু আমাদের লেন্থ। ছবিটা ভালো হচ্ছে না। যদি এটা আমাদের ছবি হয় তার মানে এটা আমাদের উচ্চতা, এটা কিন্তু আমাদের উচ্চতা, এইটা প্রস্থ, এটা উচ্চতা। তাই উচ্চতা মানেও তো একটা লেন্থ, দৈর্ঘ্য মানেও একটা লেন্থ, প্রস্থ, এই যে প্রস্থ, এটা এই প্রস্থটা মানেও, এই যে প্রস্থ, এই প্রস্থটা মানেও একটা লেন্থ, দৈর্ঘ্য মানেও একটা লেন্থ, উচ্চতা মানেও লেন্থ। তার মানে তিনটেই লেন্থকে আমরা গুণ করে আয়তন পাচ্ছি। তারপরে আছে ঘনত্ব। ঘনত্বের হচ্ছে আমাদের সমীকরণ যেটা হয়, ঘনত্ব হয় ভর বাই আয়তন। তার মানে আয়তন, এই যে আয়তন কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার থেকে তৈরি হয়েছে আয়তন। আর সেই আয়তনটাই আবার এখানটায় ভাগ করছি কার সাথে? ভরের সাথে। ভরটা, এই যে ভর, এই ভরটা কিন্তু একটা মূল রাশি।
তাহলে তার মানে আমাদের ভর আর দৈর্ঘ্য এই দুটো জিনিস নিয়েই কিন্তু ঘনত্ব তৈরি হচ্ছে, আয়তন তৈরি হচ্ছে, ক্ষেত্রফল তৈরি হচ্ছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু এই মূল রাশি বা প্রাথমিক রাশি দিয়েই তৈরি হয়েছে। এখানটা আমি দেখিয়ে দিলাম। এটা যদি ভালোভাবে না বোঝা যায় তাহলে এরপরে আরেকটু যখন এগোবো তাহলে আরও ক্লিয়ার হবে। আমি বলছি এক্ষুনি ক্লিয়ার নাও হতে পারে, আমি বারবার বলছি এখন কিন্তু ক্লিয়ার নাও হতে পারে, কারণ এটা একটু বুঝতে আমাদের একটু প্রবলেম হয় প্রথম যখন আমরা বুঝতে যাই। এরপরে যখন আমি এককটা বোঝাবো, এরপরের টপিকটাই, এটা তো বলা শেষ হয়ে গেছে, এখনই বলবো, তো তখন আমরা বুঝতে পারবো। এককটা বলা শেষ হবে, রাশিটা বলা শেষ হলো, এই দুটো টপিক যখন শেষ হয়ে যাবে তখন আমরা দৈর্ঘ্য, রাশি কী জিনিস আর একক কী জিনিস ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, দেখো এককটা এখানেই বলে দেবো, এবং যেটুকু লেখা আছে সব একবারে দেখতে যেও না, শুধু এইটুকু দেখো যে রাশি কাকে বলে সেটা কিন্তু লিখে দিয়েছে, মানে রাশি কত প্রকার সেটা লেখা হয়েছে, একটা হচ্ছে এই পাশে আর একটা এই পাশে। প্রাথমিক রাশি কাকে বলে? যে সমস্ত রাশি অন্য কোনো রাশির উপরে ডিপেন্ডেন্ট নয়, মানে নির্ভর করে না, তাদেরকে প্রাথমিক রাশি বা মূল রাশি বা মৌলিক রাশি বলে। তিনটে নাম আছে। আর লব্ধ রাশির এর একটাই নাম, তো এটা কাকে বলে? যেসব রাশি এক বা একাধিক প্রাথমিক রাশি নিয়ে গঠিত, মানে এই পাশের গুলোকে নিয়েই গঠিত হয় এই পাশেরটা, তাদেরকে লব্ধ রাশি বলে। যেরকম ঘনত্ব, আয়তন, ক্ষেত্রফল ইত্যাদি এগুলো। ঠিক আছে, এইটা জানার পরে এই ছক এখন দেখো না, ছকটা এইটা বলার পর একক কাকে বলে বলার পরে তাই ছক দেখবে। দেখো একক কি জিনিস? একক হচ্ছে যে আদর্শ পরিমাণের সাথে, যে একটা মানে আদর্শ মানে স্ট্যান্ডার্ড পরিমাণের সাথে, যে আদর্শ বা স্ট্যান্ডার্ড পরিমাণের সাথে, পরিমাণ মানে একটা মাপ, তো পরিমাণের সাথে তুলনা করা হবে। ঠিক আছে, তুলনা করে রাশিকে মাপা হয়। রাশি বলতে ভৌত রাশি, এটা বা ওটা যে কোনো একটাই হতে পারে, তাকে বলা হচ্ছে একক। এটা যদি না বোঝা যায় দরকার নেই, সংজ্ঞাটা জাস্ট একটু মুখস্থ রাখা মতন রেখে দাও। এখানটায় আমি বলি এই এককটা দু ধরনের হয়। একটা প্রাথমিক একককে তিনটে নামে বলা যায়, প্রাথমিক একক বা মূল একক বা মৌলিক একক। আমি লিখিনি, তুমি লিখে নাও। প্রাথমিক একক আর হচ্ছে লব্ধ একক। তো কাকে বলে প্রাথমিক একক? আমরা এই জায়গাটা যা লিখেছি সেমটাই হবে, শুধু ওখানটায় রাশি লেখা ছিল, এখানটায় একক হবে। কি বলবো? যে সমস্ত একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় তাদেরকে প্রাথমিক একক বলে। আর লব্ধ একক কাকে বলে? যে সমস্ত একক যে সমস্ত একক এক বা একাধিক প্রাথমিক একক দ্বারা গঠিত হয় তাকে লব্ধ একক বলে। ফর এক্সাম্পল, এই প্রাথমিক এককের সংখ্যাও 7টি, আর এখানকার সংখ্যাও তো 7টি, মানে এই রাশির সংখ্যাও 7টি। সেই 7টি একক আর 7টি রাশি, তার মানে 7টি যদি একক হয় তার 7টা রাশি আছে। তো সেই একক আগে রাশিগুলো দেখে নিই, কোন 7টা রাশি এখানটায় লিখেছি, এখানকার থেকে আমি এই জায়গাটা লিখেছি সেটা বলছি। 1 নম্বর রাশি হচ্ছে দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে ভর, 3 নম্বর হচ্ছে সময়, 4 নম্বর হচ্ছে উষ্ণতাকে আবার অনেক বইতে লেখা আছে তাপমাত্রা, একই ব্যাপার। তড়িৎ প্রবাহ একটা রাশি। দীপন প্রাবল্য বা আলোর তীব্রতা, দীপন প্রাবল্য মানেও যা, আলোর তীব্রতা মানেও তাই। পদার্থের পরিমাণ, পদার্থ কতটা আছে তার পরিমাণ, বা এই একই কথা অণু পরমাণুর পরিমাণ কতটা আছে সেটা। তো এই সমস্ত এই পাশে যে কটা লেখা আছে এই 7টা রাশি, এই 7টা হচ্ছে মূল রাশি বা প্রাথমিক রাশি। ক্লিয়ার হলো? তার মানে এই 7টা যদি রাশি হয়, এটা 7টা একক আছে। দৈর্ঘ্যের একক কি হয়? মিটার, এই জায়গায় লেখা আছে। এসআই একক হচ্ছে মিটার। এসআই এককটা কি জিনিস আমি এরপরে বলছি। তো এককের মধ্যে এসআই একক হয়, সিজিএস একক হয়, তো এসআই একক এগুলো। ঠিক আছে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, উষ্ণতা বা তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য বা আলোর তীব্রতা এর হচ্ছে ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ হচ্ছে মোল, এগুলো হচ্ছে একক। এর ইউজ কি, ব্যবহার কি? ফর এক্সাম্পল ধরো বলা হলো এই পেনটার দৈর্ঘ্য কত? আমি ধরে নিলাম এই পেনটার দৈর্ঘ্য, স্কেল নেই, আমি কথার কথা ধরে নিলাম এই পেনটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এই পেনটার দৈর্ঘ্য তাহলে কি বললাম? 10 সেন্টিমিটার। এই 10 বলার পরে এখানটা দেখো 10 বলার পরে যে লাস্টে যে সেন্টিমিটার কথাটা জুড়ছি, এই সেন্টিমিটার সিএম, এই সেন্টিমিটারটাই হলো একক। তার মানে আমরা কোনো কিছু পরিমাপ করার পর, কোনো একটা মাপ বলার পর তার পেছনে কিন্তু এরকম একক জুড়ি। ফর এক্সাম্পল আরও আমরা বলতে পারি যে দোকানে গিয়ে দেখালো 25 কেজি চাল নেব, তো 25 বলার পরে লাস্টে যে কেজি কথাটা জুড়ছি সেটা কিন্তু একটা একক। দেখো 25টা
25 কেজি যখন বলছি, এই কেজিটা কিসের একক? কেজিটা কিসের একক? এই যে কেজি, এই যে কিলোগ্রাম, এটা একক। এই এককের শর্ট ফর্ম হচ্ছে কেজি, ঠিক আছে? এগুলো চিহ্ন, মিটারের শর্ট ফর্ম এম, কিলোগ্রামের শর্ট ফর্ম হচ্ছে কেজি, সেকেন্ডের এস, কেলভিনের কে, অ্যাম্পিয়ারের এ, ক্যান্ডেলার সিডি, মোলের মোল। তো এগুলো, এই যে কেজিটা বলা হয়েছে, কেজিটা কার একক? মূল এককটা কি? এই ভর, মানে আমরা ভর পরিমাপ করি। দোকানে গিয়ে যে 5 কেজি চাল দাও, 10 কেজি চাল দাও, 25 কেজি চাল দাও, এগুলো কিন্তু ভর মাপা হয়, ওজন না। ওজন আলাদা জিনিস, ওজন আলাদা জিনিস, এটা ভর, ঠিক আছে? ভর, ওজনটা কি জিনিস সেটা এর পরে 6 নম্বর না কত নম্বর চ্যাপ্টারে আলোচনা আছে। 6 নম্বর মানে আলোচনা হয়ে যাচ্ছে, আমার ক্লাস তো দেওয়া আছে ইউটিউবে, তো দেখে নেও। ওটা কত নম্বর চ্যাপ্টার আমার মনে নেই, বাট আছে, আছে, আমি বলে দিয়েছি। আই থিঙ্ক 6 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার চেক করো। আচ্ছা, তার মানে এই যে বললাম 25 কেজি চাল, এখানটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিয়ে এখানটা লিখছি 25 কেজি চাল, 25 কেজি চাল। এই কেজিটা তাহলে কিসের একক? ভরের একক। তার মানে আমরা এই কেজির ইউজ যদি না করি তাহলে কিন্তু আমরা দোকানে বুঝতে পারবো না যে কি নিতে চেয়েছি। আমি যদি দোকানে গিয়ে বলি 25 চাল দাও, তার মানে কি বোঝাচ্ছে? 25 পিস চাল, এটা বোঝাই। আবার কি বোঝাই? 25 কেজি চাল বোঝাই, 25 গ্রাম চাল বোঝাই, তাই না? তো কোনটা আমরা তো বুঝতে পারছি না। তার জন্য এইটাকে ফিক্সড করে দেওয়ার জন্য, কতটা নেব সেটা বোঝার জন্য আমরা একক জুড়ি, একক জুড়ি, ঠিক আছে? এই হলো, এইটা হলো একক, এইটা হলো একক। তো একক দুভাবে তৈরি হয়, মানে দু ধরনের হয়। একটাই 7টা যে মূল যে একক সেটাকে বলা হচ্ছে প্রাথমিক একক। সেই এককগুলো কোনটা কোনটা? মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, মোল, এগুলো হচ্ছে প্রাথমিক এককের মধ্যে পড়ছে। আর লব্ধ একক এইগুলোকে নিয়ে তৈরি হয় যেগুলো, এইগুলোকে নিয়ে তৈরি হয় যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের লব্ধ একক, সেগুলো হচ্ছে লব্ধ একক। ক্লিয়ার হলো? ফর এক্সাম্পল কোনটা হতে পারে? ধরো আমরা যেখানে বললাম যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সমীকরণ কি ছিল? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে দুটো লেন্থকে আমরা বলছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে মিটার স্কোয়ার হবে আমাদের এইটার একক। কোন একটা ক্ষেত্রফল যদি বের করি তার মানে তার একক কি হবে? মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। তো এইভাবে আমাদের হিসাব করতে যায়, ওটা কমপ্লিকেটেড এখন বলার বোঝার দরকার নেই। তো উপরভাবে এইটুকু যেটুকু বোঝার আমি বোঝানোর চেষ্টা করেছি এত সময় ধরে, সেটা হলো এইটা, যে রাশি যে দুটো ধরনের বলা হলো, তার মানে প্রাথমিক রাশি আর একক, প্রাথমিক একক এই দুটো একে অপরের সাথে রিলেটেড। আর লব্ধ রাশি মানে যে কটা হবে তাদের রাশি বা একক হবে সেই একই, ঠিক আছে? এই ছকটাকে আমাদের মুখস্থ করতে হবে। একটু বলে দিই, দৈর্ঘ্য মানে এই লেন্থ, লেন্থ কতটা লম্বা, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর ভর হচ্ছে দোকানে গিয়ে আমরা কত কেজি চাল মাপছি সেটা হচ্ছে ভর, মানে কত কিছু ওয়েট মাপা হয়, সেটা হচ্ছে ভর। 2 নম্বর সময়, টাইম আমরা তো জানি, এটা আর কিছু বলার নেই। টাইমকে সবসময় সেকেন্ডে আমরা হিসাব করি, একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? উষ্ণতা বা টেম্পারেচার, তাপমাত্রা, সেটা আর কিছু বলার নেই, এর একক কি? কেলভিন, কে। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে তড়িৎ মানে কারেন্ট, প্রবাহ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তার মানে ধরো এটা তার, তাহলে তারের মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট যে যাচ্ছে সেটা কতটা ফোর্সের সাথে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটার যে মাপা হয় সেই মাপাটা হয় এই তড়িৎ প্রবাহ হচ্ছে রাশি, ঠিক আছে? তড়িৎ প্রবাহ হচ্ছে রাশি, তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা কতটা ভাবে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার দ্বারা বলি, মানে লাস্টে একক জুড়ে অ্যাম্পিয়ার। দীপন প্রাবল্য বা আলোর তীব্রতা, আলোর কতটা তীব্রতা সেটা তো এই আলোর তীব্রতা থেকে বোঝা যাচ্ছে, এবং এর একক হচ্ছে ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ, পদার্থ কতটা পরিমাণে সেটা হচ্ছে এই পদার্থের পরিমাণটা মোল দ্বারা, মানে এককটা কি? মোল, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এই ছকটাকে আমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে, যে কোনোভাবেই প্রশ্ন দিতে পারে, যে কোনোভাবেই প্রশ্ন দিতে পারে। আশা করা যায় এইটুকু বোঝা গেছে। এককের প্রয়োজনীয়তা কি সেটা আমি নোটসে আমার লেখা আছে, আমি নোটসটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলে এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তুমি ওখান থেকে চেপে তাই টেলিগ্রাম লিঙ্কে মানে চ্যানেলটায় জয়েন্ট হও, ও ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? নোটসগুলো পুরোটাই পেয়ে যাবে, নোটসটা পুরোটাই আমি দিয়ে দেবো ছবিতে, ছবি তুলবো, ছবি তুলে দিয়ে দেবো। এখানটায় আমি অনেক কিছু লিখে রেখেছি, এখানটা একটা টপিক, এইটুকু অংশের মধ্যে একটা টপিক লেখা আছে, এই জায়গাটা একটা জিনিস লেখা আছে, এখানটা একটা জিনিস লেখা আছে, এবং এই জায়গাটা একটা জিনিস আছে। মোটামুটি একটা টপিক, দুটো টপিক, 3টে টপিক মূলত এখানে লেখা আছে। এই জায়গায় যেটুকু অংশ লেখা আছে এইটার সাথে এইটা রিলেটেড, এই দুটো একসাথে জানবো। প্রথমত এইটুকু অংশ জানতে আমরা পারি,
এইটুকু জানলে এই জায়গাটা মুছে দিয়ে আমরা নতুনভাবে এই জিনিসটাকে বোঝাবো, ঠিক আছে? এই দেখো ভালো করে একটু কথাটা শোনো, এই যে জায়গাটায় যে লেখাটা রয়েছে, এই লেখাটা ম্যাথসের মধ্যে একটা চ্যাপ্টার আছে, এই 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 জিনিসটার উপরে ডিপেন্ড করে ম্যাথসের মধ্যে আলাদা করে চ্যাপ্টার থাকে, আছে মূলত। আশা করা যায় তোমাদের শেখা হয়ে গেছে। তো আমি তাও একবার এই জায়গাটায় শেখাবো, মোটামুটি 5-10 মিনিটের মধ্যে শেখানোর চেষ্টা করব। পুরো এই যেটুকু বোঝাবো এই জায়গাটায়, যে কনসেপ্টটা দেবো সেইটা যদি মাথায় থেকে যায় তাহলে ম্যাথসও সলভ করে দিতে পারবে, প্লাস এই জায়গায় যা অঙ্ক আছে সেটাও সলভ করে দিতে পারবে, ঠিক আছে? এখানে মূলত অঙ্ক আমাদের কিছু নেই, কিছু এই জায়গাটায় এই টপিকটা বোঝালে তুমি এই জায়গার জিনিসটা বুঝতে পারবে। আন্তর্জাতিক প্রমাণ মিটার বা স্ট্যান্ডার্ড 1 মিটার বলতে কি বোঝো? মানে প্রশ্ন এইভাবে দিতে পারে যে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা স্ট্যান্ডার্ড 1 মিটার বলতে কি বোঝো? তাহলে আমাদের কি লিখতে হবে? আমি যেটা লিখেছি সেটা আগে বলি। 1889 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েস্ট অ্যান্ড মেজার্স, এই যে নামটা বলা হয়েছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, এই পুরোটার নাম একটা সংস্থার নাম। বলছে এই নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়াম, এখন পার্সেন্টেজটা দেখো না, প্লাটিনাম ও ইরিডিয়াম বলে দুটো ধাতু নিয়ে, মানে এর সংকর ধাতুর তৈরি একটা দণ্ডের দু প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। আশা করা যায় কিচ্ছু বোঝা যায়নি, আমি আরেকবার বোঝাচ্ছি, মানে বিষয়টাকে বোঝাচ্ছি। প্রথমত এই সংজ্ঞাটাকে ভালো করে বোঝো। বলা হয়েছে 1889 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে এই এত সালে 1889 খ্রিস্টাব্দে, এইটুকু তো, এটা তো মুখস্থর জিনিস, আর কিছু বলা নেই, কারণ জায়গার নাম, এবং ওই জায়গায় অবস্থিত একটা সংস্থা আছে, সেই সংস্থাটার নাম এই যে আন্ডারলাইন করে দেয়া, এই সংস্থাটার নাম এইটা, এই সংস্থাটার নামও আমাদের মুখস্থই করতে হবে। তো এই সংস্থার মধ্যে কি করা হয়েছিল, এই সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জল বরফে পরিণত হয়, মানে সেই টেম্পারেচারে বা সেই তাপমাত্রায় রাখা থাকবে কি, প্লাটিনাম ও ইরিডিয়াম, এই দুটো জিনিস, এই দুটো ধাতু এর সংকর ধাতু মানে হচ্ছে, সংকর কথাটার মানে হচ্ছে মেশানো, দুটো জিনিস মেশানো, এই দুটো জিনিস মেশানোকে বলা হচ্ছে সংকর ধাতু, মানে ধাতু যেহেতু মেশানো হয়েছে তাই বলা হচ্ছে সংকর ধাতু, ঠিক আছে? তো দুটো জিনিস যখন মেশানো হচ্ছে তখন সেটা সংকর ধাতু। এবং কেমন পরিমাণে মেশানো হচ্ছে, এই প্লাটিনাম থাকছে 90% প্লাটিনাম মেশানো হবে, আর 10% ইরিডিয়াম মেশানো হবে, তাহলে তো টোটাল 100% হয়ে যাবে। এই দুটো মিশিয়ে তৈরি করা হচ্ছে একটা সংকর ধাতু। তা সেই সংকর ধাতুর কি তৈরি করা হচ্ছে, একটা দণ্ড মানে এরকম একটা দণ্ড, একটা লম্বা জাতীয় জিনিস যেটাকে বলা হচ্ছে দণ্ড। তা একটা দণ্ডের দুই প্রান্তে দেখালে, এই একটা দণ্ড আছে, এই দণ্ডের দুই প্রান্তে, এই প্রান্ত আর এই প্রান্ত, দুই প্রান্তে একটা নির্দিষ্ট দাগ থাকলে, দেখালে এই জায়গায় একটা দাগ আছে, এই জায়গায় একটা দাগ আছে, তোর যে মধ্যবর্তী এই দুটো নির্দিষ্ট দাগের মাঝের যে দূরত্ব, সেই দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। তার মানে এই একটা দণ্ড আছে, সেই দণ্ডের দুই প্রান্তের দাগ আছে, মানে দাগ টানা হয়েছে, হিসাব নিকাশ করে এই জায়গায় একটা দাগ টানা হয়েছে, এখানটা একটা দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে, মোদ্দা কথা। এইবার ওই দাগের দুটোর মাঝখানে যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা প্রমাণ 1 মিটার বলে ধরি, বা স্ট্যান্ডার্ড 1 মিটার বলে ধরে থাকি। সারা বিশ্বে ওটাই ধরা হয়। তো এইটাই আমাদের প্রশ্ন দিতে পারে যে প্রমাণ 1 মিটার বা স্ট্যান্ডার্ড 1 মিটার বা আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে, সবই একই উত্তর হবে। এই পুরোটুকু লিখতে হবে। প্রথমত আমাদের কিভাবে মুখস্থ করবো, জায়গার নামটা 1889 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে এই যে পুরো ইনস্টিটিউট, এই সংস্থার নাম, এই সংস্থার নামটাকে মাথায় রাখতে হবে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েস্ট অ্যান্ড মেজার্স নামক সংস্থায়, এই যে নামের যে সংস্থাটা, সেই সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্লাটিনামের, আমি যদি 90% ব্র্যাকেটে লিখি তাহলে খুব ভালো সংজ্ঞায়, তাই যদি না লিখি তাহলে কোনো প্রবলেম নেই। তো প্লাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতু, এই দুটো মেশালে তো সংকর ধাতু তৈরি হবে, এর সংকর ধাতুর তৈরি একটা দণ্ডের দুই প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের যে দূরত্ব, সেই দূরত্বকে সারা বিশ্বে কিন্তু এইটা মানা হয় যে কি, প্রমাণ 1 মিটার বা প্রমাণ স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়।
তো এইটাই বলা হচ্ছে সংজ্ঞায়, আর কিছু এর মধ্যে নেই, এইটা জাস্ট একটু মুখস্থ করতে হবে যদি পরীক্ষা মানে পরীক্ষায় এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সংজ্ঞাটার মধ্যে আর কিছু নেই, এটা বোঝা হয়ে গেছে আমাদের, ঠিক আছে, ওটা বোঝা হয়ে গেছে। এখানটায় যেটা লেখা রয়েছে ভর, ভর কি জিনিস? ভর হচ্ছে, ভর বলতে বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণকে বোঝায়। তার মানে দেখালে এই একটা বস্তু আছে, এই বস্তুটার মধ্যে যতটা, এই বস্তুটার মধ্যে যে পদার্থটা আছে সেই পদার্থের যা পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা ভর বলি, সেই পরিমাণটাকে ভর বলি। ওজন নয়, এর মধ্যে যে পরিমাণটা আছে, দেখালে এইটা তো প্লাস্টিক, এই প্লাস্টিকটা কতটা আছে, এর ভেতরে প্লাস্টিক কতটা আছে সেইটা হলো ভর, সেটা হলো ভর। তার মানে আমরা ভরের একক কি, ভরের এসআই একক, এই যেটা লেখা রয়েছে, এই যে ভরের এসআই একক হলো কেজি বা কিলোগ্রাম। তার মানে আমরা দোকানে গিয়ে কিন্তু যখন বলি যে আমাকে 25 কেজি চাল দিন, 25 কেজি চাল দিন, দেখো লাস্টে আমরা এই এককটা কোন একক যুক্ত করছি, কেজি, এটা আমাদের এসআই একক। আর এটা কার একক, এটা ভরের একক, এটা ভরের একক। তার মানে আমরা দোকানে গিয়ে কিন্তু ভর মাপার কথা বলি, অজান্তে আমরা ভুলভাল বলি যে 25 কেজি ওজন, ওজন না, 25 কেজি, কেজি কথাটা যখন যুক্ত করা হচ্ছে তার মানে এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ভরের কথা বলা হচ্ছে। তার মানে ওটা 25 কেজি ভর, ওজন নয়। ওজন আলাদা জিনিস। ওজন কি? ওজন হচ্ছে ধরো এই একটা পৃথিবী, আমাদের পৃথিবীর উপরিপৃষ্ঠে গাছপালা বাড়ি ঘর যা কিছু থাকুক না কেন, সবকিছুই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। পৃথিবীর উপরিপৃষ্ঠে তো আমরা থাকি না, এই উপরের পৃষ্ঠটাতে আমরা থাকি। এটা যদি পৃথিবী হয়, এটা যদি আর্থ হয়, এর এই উপরিপৃষ্ঠে মানুষ গাছপালা যত যা কিছু আছে সবকিছু এই উপরিপৃষ্ঠে থাকে। সূর্য আঁকেনি কিন্তু, এটা কিন্তু সূর্য আঁকেনি। দেখ এই উপরিপৃষ্ঠে মানুষ ঘর বাড়ি যা কিছু আছে সব কিন্তু এই উপরিপৃষ্ঠে থাকে, বোঝা গেল? তো এবার উপরিপৃষ্ঠে থাকা প্রত্যেকটা জিনিসকে পৃথিবী তার এই যে কেন্দ্র মানে মাঝখানটা, এই কেন্দ্রের দিকে টানে, সব জিনিসকে কেন্দ্রের দিকে টানে। এই যে কেন্দ্রের দিকে টানছে, এই কেন্দ্রের দিকে টানার যে বল, সেই বলটাকেই আমরা ওজন বলি। অ্যাকচুয়ালি কেন্দ্রের দিকে টানার ঘটনাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। এই যে বল প্রয়োগটা করে সেটা হচ্ছে অভিকর্ষ বল, আর এই অভিকর্ষ বলকে আমরা ওজন বলি, ঠিক আছে? তার মানে এটা এক প্রকার বল, এটা কিন্তু এক প্রকার বল। তার মানে আমাদের পৃথিবীর দিকে যে মাঝখানের দিকে যে টানছে, সেই টানাটাই হচ্ছে আমাদের মূলত ওজন। পদার্থের কতটা পরিমাণ আছে সেটা কিন্তু ডিপেন্ড করছে না। আমাদের দেখালো এই বস্তুটার উপরে, এই পেনটার মধ্যে প্লাস্টিক কতটা আছে সেটা থেকে, মানে কতটা পরিমাণে প্লাস্টিক আছে সেটা আমরা ভর মাপলে বুঝতে পারবো। কিন্তু এটা ছেড়ে দিচ্ছি, এটা যে বল নিয়ে নিচের দিকে যাচ্ছে, সেই বলটা যদি আমরা পরিমাপ করতে পারি, তার মানে সেটা আমরা ওজন মাপবো, সেটা আমরা ওজন পরিমাপ করা হবে। সেটা কিন্তু আমাদের ভর পরিমাপ করা হবে না, সেটা তখন আমাদের ওজন পরিমাপ করা হবে। কি বললাম? আমরা যে ছেড়ে দিচ্ছি, পৃথিবী তো নিজের দিকে টানছে, এই যে টানার জন্য এই যে বলটা প্রয়োগ করছে, সেই বলটাকে আমরা মূলত ওজন বলছি, ঠিক আছে? সেটা আমাদের ওজন বের হবে। তার মানে যে বল দিয়ে টানবে সেই বলটা যদি আমরা হিসাব করতে পারি, তাহলে আমরা ওজন নির্ণয় করে ফেলতে পারবো। ওজনের এসআই একক কি? নিউটন। এই যে লেখা রয়েছে ওজনের এসআই একক হচ্ছে একদম নিচে, এই যে ওজনের এসআই একক হচ্ছে নিউটন। নামকরণ কেন হয়েছে? শুধু নিউটন লেখা হবে, ক্যাপিটালে লেখা হবে। এবার নিউটন একজন বিজ্ঞানী, আইজ্যাক নিউটন। তো তিনি প্রথম আবিষ্কার করেন অভিকর্ষ বল বলে যে বলটা, মানে বলের ধারণা দেন, প্রত্যেকটা জিনিসকে যে টানছে সেই টানার ধারণা দেন। মানে তার, আমরা জানি, আমরা গল্পে শুনে থাকি যে তার মাথায় আপেল পড়েছিল, তার আপেল গাছের নিচে বসেছিল, তার মাথায় আপেল পড়ে, তখন তার মাথায় বুদ্ধি আসে যে আপেলটা কেন নিচের দিকে আসলো, উপরের দিকে কেন গেল না। এটা গল্প হতে পারে, আসলে জানি না, মূলত সবাই এটাই বলে থাকে এবং অনেক বইতে মনে লেখা আছে এটাই। তো কেন তখন তার মাথায় আসে যে কেন ওই আপেলটা নিচের দিকে আসলো, উপর দিকে গেল না। তারপরে যে কোনো জিনিসকে আমরা যদি উপর দিকে ছুঁড়ে মারি তাহলে সেটা নিচের দিকে চলে আসে। তো কেন আসে? কারণ পৃথিবীর দিকে তাহলে একটা নিশ্চয়ই কোনো একটা জিনিস আছে যেটা টানছে, তো এই টানাটাকে আমরা বল বলি। আর সেই পৃথিবীর যে কেন্দ্রের দিকে টানার যে বল, সেই বলটাকে মূলত অভিকর্ষ বল বলি। আর অভিকর্ষ বলের আর এক নাম হচ্ছে ওজন। এই হচ্ছে ব্যাপার। তাহলে ভর আর ওজন কিন্তু গোলমাল কোনো না। দোকানে গিয়ে যে মাপা হচ্ছে, ওয়েট মাপা হচ্ছে, সেটা কিন্তু ওজন, সেটা কিন্তু ভর, ওজন না, সেটা কিন্তু ভর, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার।
তো এই জিনিসটাও বোঝা হয়ে গেছে, এই জায়গাটাও বোঝা হয়ে গেছে। আমি এই দুটো জিনিস মুছে দিচ্ছি। এই জায়গাটায় লেখা রয়েছে ভর ও ওজন আলাদা, ঠিক আছে, দুটো আলাদা জিনিস। এইবার আমাদের এমন একটা জায়গা আমরা শিখবো যে জায়গাটা আমরা ম্যাথের একটা চ্যাপ্টারও শেষ করে দিতে পারবো, প্লাস বিজ্ঞানের একটা অংশ আমরা শিখতে পারবো। তো এখানটায় যেটা রয়েছে সেটা হচ্ছে কয়েকটা একক লেখা রয়েছে। কোন কোন একক? লিটার, মিটার আর গ্রাম। তো আমাদের পরীক্ষায়, মানে পরীক্ষা বলবো না, আমাদের প্রতিনিয়ত জীবনে এরকম একটা প্রশ্ন কিন্তু আসে যে দেখো তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে 100 গ্রাম ডাল নিয়েছো, কথার কথা 100 গ্রাম ডাল নিয়েছো। 100 গ্রাম যদি ডাল নেওয়া হয়, 100 গ্রাম থেকে আমরা যদি চাই যে কিলোগ্রামে হিসাব করতে, যে কত কিলোগ্রাম, মানে 100 গ্রাম মানে কত কিলোগ্রাম ডাল যদি আমরা ভাবি, 100 গ্রাম মানে কত কিলোগ্রাম ডাল, তাহলে এটা যেভাবে আমরা হিসাব করতে হয়, মানে যেভাবে আমার হিসাব করার প্রয়োজন, সেই মানে হিসাবটা কিভাবে করব সেইটা শেখার জন্য, সেইটা জানার জন্য এইটা মূলত আমাদের শিখতে হবে, এই টপিকটা। তো মূলত চ্যাপ্টার কত নম্বর চ্যাপ্টার আমার মনে নেই, অঙ্কে এটা ম্যাট্রিক পদ্ধতি বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আলোচনা এটা, ঠিক আছে, সেই চ্যাপ্টারের বিষয়। তো এখানটায় আমি যে কটা কথা বলবো প্রথমে সে কটা বুঝবে, তারপরে প্রশ্ন সলভ করতে পারবে, ঠিক আছে। ধৈর্য ধরে ওই যে কটা কথা বলা হচ্ছে সেই কথা শুধু এখন গিলে নাও, তারপরে হজম করতে পারবে। আমি বলছি তো হজম করতে পারবে। ধরো এখানটায় লেখা রয়েছে কিলো, হেক্টো, মাঝখানে ড্যাশ আছে, কিন্তু তুমি যখন খাতায় লিখবে তখন এরকম ড্যাশ ড্যাশ দিয়ে লিখবে। বইতে হয়তো এইভাবে উপর নিচে লেখাই, তো ওইভাবে দরকার নেই, আমি এইভাবে আর লিখছি, এটা লেখাই বেস্ট। কিলো, হেক্টো, ডেকা, এখানটায় মাঝখানে 3টে নাম লেখা আছে, উপরে গ্রাম, এখানে মিটার, এটা লিটার। তো আমরা 3টে একক নিয়ে মূলত কাজ করি, গ্রাম, মিটার আর লিটার, এই 3টে একক নিয়েই কাজ হবে, ঠিক আছে। এই 3টে সম্পর্কে একটু পরে বলছি। তো মাঝখানে এই জায়গাটায় আছে 3টে জিনিস, তো 3টের মধ্যে সবসময় 3টে কিন্তু থাকবে না, একটাই থাকে। যেহেতু 3টে জিনিস হয়ে থাকে তার জন্য আমরা একবার এখানটায় লিখে দিয়েছি। তো কিলো, হেক্টর, ডেকা, আমি ধরে নিলাম মিটার আছে, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই যে লাইনটাই আছে, এখান থেকে আমরা যখন মিটারকে নিয়ে কাজ করব তখন প্রত্যেকটা কথার সাথে মিটার মিটার জুড়ব। তার মানে যখন আমরা মিটারকে নিয়ে কাজ করব তখন আমরা বলবো কিলোমিটার, কিলোমিটার। যখন আমরা মিটারকে নিয়েই কাজ করব তখন আমরা বলবো হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ক্লিয়ার হলো? যদি আমরা গ্রামকে নিয়ে কাজ করি, হিসাব করি, তখন আমাদের কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এরকম বলা হবে। যখন আমরা লিটারকে নিয়ে কাজ করব তখন আমরা এইভাবে বলবো কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। ক্লিয়ার? আর এদের প্রত্যেকের মাঝখানে থাকে এই 3টে এককের মধ্যে যে কোনো একটা। তো আমি বাকি দুটোকে মুছে দিচ্ছি, শুধু এখন আচ্ছা একটা জিনিস শুধু বলে দিই কথাটা, যে কোন জিনিসটা দিয়ে কি মাপা হয়, কি পরিমাপ করা হয়। এই মিটারকে দিয়ে তোমরা নোটসের মধ্যে লিখে নিতে পারো তোমার নিজের খাতায়, যে মিটারকে দিয়ে আমরা কি মাপি, মিটারকে দিয়ে আমরা মূলত কোনো জিনিসের লেন্থ পরিমাপ করি। লেন্থ, কতটা লম্বা, ফিতে দিয়ে মাপি না, স্কেল দিয়ে মাপি না, তো এটা মিটার। এটা হচ্ছে ওই দৈর্ঘ্য মাপার জন্য আমরা মূলত মিটারকে ইউজ করি, ঠিক আছে। গ্রাম কখন ইউজ করি? গ্রামকে আমরা ইউজ করি কোনো ভর মাপার জন্য। আমরা ভরের টপিক এই জায়গাটায় লিখেছিলাম, বুঝিয়ে দিয়েছি। ওই দোকানে গিয়ে যেটা মাপি সেটা ভর, তা ভর মাপার জন্য আমরা গ্রামকে আমরা ইউজ করি, ঠিক আছে। আর লিটার বলে যেটা মুছে দিয়েছি এখানটাই লেখা হবে। তো লিটার যে জিনিসটা, এই লিটারটাকে দিয়ে আমরা কি করি, লিটার দিয়ে আমরা কোনো তরল পদার্থ, জল হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, এগুলোকে আমরা পরিমাপ করি লিটার এককে। ক্লিয়ার হলো? এটুকু লিখে নিলে। এইবার যেটা জানতে হবে সেটা হচ্ছে, ধরো মিটারটাই শুধু আমাদের আছে, গ্রাম ট্রাম এখন নেই, মুছে দিলাম। আগে একটা টপিক বুঝে নিই, তারপরে বাকিগুলো ইজিলি পেরে যাবো, ঠিক আছে। যদি এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, যদি আমরা কিলো দেখানো মিটার আছে, তো কিলোমিটার থেকে আমরা হেক্টোমিটারে যাই, কিলোমিটার থেকে যদি আমরা হেক্টোমিটারে যাই, তাহলে যত কিলোমিটার বলবে দেখা গেল 5 কিলোমিটার,
মিটার। তাহলে 5 কিলোমিটার সমান, যদি বলে 5 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, তাহলে আমাদের এই 5-এর সাথে 10কে গুণ করতে হবে। কেন 10কে গুণ করলাম? সহজে যদি বলি, আমরা এই কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাচ্ছি, তাই কিলোর এখানটা আমরা 1 মনে করে নেব, আর 1 ঘর এগোচ্ছি বলে একটা 0, ঠিক আছে। এবার এই 10-এর সাথে যে সংখ্যাটা বলে দেবে প্রশ্নে, সেই সংখ্যার সাথে এই 10কে গুণ করা হবে। গুণ করে যে অ্যান্সারটা আসবে 50, তাই এই 50 হবে 50 হেক্টোমিটার। হেক্টোমিটার, আর লিখছি না, হেক্টোমিটার, ঠিক আছে, ক্লিয়ার হলো। যদি আমরা হেক্টোমিটার থেকে ডেকামিটারে যাই, তাহলে এই আমরা কিন্তু কিলোমিটার থেকে আসছি না, এটা বাদ। এখন যদি আমরা হেক্টো থেকে ডেকাতে যাই, তাহলে হেক্টো থেকে ডেকাতে যদি যাই, যদি এখানটায় বলে দেয় যে 5 হেক্টোমিটার, যদি বলে দেয় 5 হেক্টোমিটার সমান কত ডেকামিটার, তাহলে কি করব? এই 5-এর সাথে আরো 10, 10কে গুণ করব, কারণ এখানটায় আমরা হেক্টো থেকে মিটারে যাচ্ছে, তার জন্য একটা হেক্টর সোজাসুজি একটা 1, আর তারপরে 1 ঘরে এগোচ্ছে বলে একটা 0, যে কটা ঘর এগোবো সেই ঘর সোজাসুজি একটা একটা করে 0 বাড়িয়ে দেবো, ঠিক আছে। মূলত একটা ঘরে এগোচ্ছে বলে একটা 0। তো এইভাবে যে হিসাবটা করা হচ্ছে, 10 গুণ করলে আমরা ডান দিকে যখন যাব সংখ্যা, আমরা কিলো থেকে হেক্টোতে যাই, বা ডেকাতে যাই, বা মিটারে যাই, বা ডেসিতে যাই, বা সেন্টিতে যাই, বা মিলিতে যাই, আমরা মূলত বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে আমাদের গুণ করতে হয়। আর যদি উল্টো আসি, ডান দিক থেকে বাঁ দিকে আসি, তাহলে ভাগ করবে। কি ভাগ করবে? ওই যত ঘর পেছাবো তার জন্য 0, যাই ওটা পরে বলছি, এটা আগে বইয়ের যেভাবে বলেছে সেটাকে বুঝে নিই, তারপরে আমাদের সুবিধা হবে। তো এইটুকুতে বোঝা গেল যে 1 ঘর যদি এগোয়, তার মানে 10 গুণ করবো, প্রতি ঘর পিছু 10 গুণ, প্রতি ঘর পিছু 10 গুণ করা হচ্ছে। তো এইটাই বলা হয়েছে এই জায়গাটাই। সংজ্ঞাটা আমি বলে দিই, তারপরে আরো ম্যাথসের যেটা আছে সেই টপিকটা বলবো। 10 দিয়ে গুণ করে আমরা এসআই পদ্ধতির বড় একক পেতে পারি। 10 দিয়ে গুণ করে, এটা ভালোভাবে লেখা নেই, তোমরা বইয়েরটা পড়বে, এটা জাস্ট কনসেপচুয়ালি বোঝা যাচ্ছে। 10 দিয়ে গুণ করে আমরা এসআই পদ্ধতির বড় একক পেতে পারি। 10 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে এসআই এককের বড় একককে পাই, ঠিক আছে। একে গুণিতক একক বলে। আর যদি সেকেন্ড পয়েন্টটা, 10 দিয়ে যদি ভাগ করি, তার মানে এই দিকে যদি আসি, 10 দিয়ে যত এই পেছন দিকে আসবো, তত 10 দিয়ে ভাগ করতে আসতে হবে, ঠিক আছে, তত 10 দিয়ে ভাগ করতে আসতে হবে। ফর এক্সাম্পল ধরে নিলাম 5 মিলি আছে, মিলিমিটার, তো মিলিমিটার থেকে আমি দেখালো সেন্টিমিটারে আসবো, তার মানে আমার 10 ভাগ করতে হবে। কার সাথে? এই 5-এর সাথে 10কে ভাগ করব, তার মানে এটা 5 একে 5, 5 দুগুণে 10, মানে হাফ আসলো, হাফ মানে 0.5 লেখার পরে পেছনে কি লিখবো? সেন্টিমিটার, কারণ আমরা সেন্টিমিটারে আসছি, তার জন্য সেন্টিমিটার কথাটাকে লিখবো। ক্লিয়ার এটুকু? তার মানে আমরা উল্টো দিকে আসলে ভাগ করব, এটুকু তো বোঝা গেছে। তো সেটা এখানে বলেছে, 10 দিয়ে ভাগ করে এসআই পদ্ধতির ছোট একক পেতে পারি, একে উপগুণিতক একক বলে। এই জিনিসটা তো বোঝা গেছে। এইবার আমরা ম্যাথসে যা আছে, মানে ম্যাথস পরীক্ষায় ম্যাথে যেভাবে প্রশ্ন দিতে পারে বা দেয়, সেই সমস্ত ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার করব, তাহলেই হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে আমাদের গুণ করতে হবে। যদি ডান দিক থেকে বাঁ দিকে আসি, তার মানে আমাদের ভাগ করতে হবে। কথার কথা, যদি আমরা মিলিমিটার থেকে আমরা যদি হেক্টোমিটারে আসি, মিলিমিটার থেকে ডিরেক্টলি আমরা হেক্টোমিটারে আসতে চাইছি, তাহলে 5 মিলিমিটার আছে, 5 বাদ দিলাম, দেখালো বললাম 7 মিলিমিটার আছে, 7 মিলিমিটার। তো 7 মিলিমিটার থেকে আমরা হেক্টোমিটারে আসবো, তাহলে কি করব? 7-এর সাথে একটা কিছু ভাগ করতে হবে। কি ভাগ করব? এই মিলির এখানে 1 মনে করব, এবং একের পেছনে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, পাঁচটা শূন্য। ডেকাতে যদি হেক্টোতে আসি, তার মানে আমাদের এতগুলো শূন্য, আমাদের এতগুলো ঘর পেরিয়ে আসতে হবে। কটা ঘর? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ঘর। তাহলে 5টা শূন্য বসবে একের পেছনে 5টা শূন্য বসানো হলো। বসে এটা ভাগ করতে হবে। ভাগ করার সিস্টেম কি? এখানে তো নিচে রয়েছে বড় সংখ্যা, উপরে রয়েছে ছোট সংখ্যা, তাহলে কিভাবে ভাগ করব? প্রশ্ন যে অনেকে জানে অনেকে জানে না, কিভাবে ভাগ করব এটাকে সহজে যদি বলি, দেখো কোনো জিনিসের এরকম যদি থাকে 0.55, দেখালো এরকম একটা সংখ্যা আছে, ঠিক আছে, তখন আমরা কি করি? এই পয়েন্টটাকে তুলে দিই। পয়েন্টটাকে তুলে এইভাবে দেখা দেয়, এইভাবে এটা বেঁকিয়ে দিতে হয়। তো পয়েন্টটাকে তুললে নিচে কি আসে? পয়েন্টের জন্য 1 আনতে হয়,
এবং তারপরে যে কটা সংখ্যা আছে সেই কটা শূন্য বসাতে হয়। আরেকবার বলছি, রিপিট করছি, যদি না জানা থাকে ভালো করে শোনো। যদি 0.55 থাকে তাহলে পয়েন্ট যখন আমরা তুলতে চাইবো তখন এই পয়েন্টটা তোলার জন্য পয়েন্টের জন্য নিচে 1 আসবে, এবং যে কটা পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকে সেই কটা 0 আসবে। আরেকটা নিচ্ছি, যেগুলো আছে 5.999999 এরকম দেখালো একটা সংখ্যা আছে, আরো একটা সংখ্যা নিয়ে নিই 5, মানে 5.995 এরকম যদি একটা সংখ্যা থাকে, তাহলে যদি আমরা এই পয়েন্টটাকে তুলতে চাই, তাহলে পয়েন্টটাকে যদি আমরা তুলতে চাই তাহলে এই পয়েন্টটা তুললাম, পয়েন্টের জন্য নিচে আসলে 1, এবং এই পাশে কটা শূন্য, এই কটা সংখ্যা আছে 3টে, তার জন্য 3টে শূন্য বসে যাবে একের পরে। এই হচ্ছে কাজ, এই হচ্ছে কাজ। এটাকে যদি আমরা উল্টো ভাবে ভাবি, দেখালো এখানটায় কোনো পয়েন্ট নেই, দেখালো এখানটায় কোনো পয়েন্ট নেই, ঠিক আছে, তাহলে এই একটা শূন্যর জন্য একটা সংখ্যা, এই একটা শূন্যর জন্য এই একটা সংখ্যা, আর এই 5-এর আগে কিছু নেই, মানে এখানটায় এই একের বদলে আমরা এখানটায় পয়েন্ট আনতে পারি, আর পয়েন্টের আগে কোনো সংখ্যা না থাকলে আমরা একটা 0 বসিয়ে দেবো। ক্লিয়ার? এই জায়গাটা বুঝি। এখানে এই একটা শূন্যর জন্য একটা সংখ্যা, এই একটা শূন্যর জন্য একটা সংখ্যা, এই একটা শূন্যর জন্য এই একটা সংখ্যা, এর আগে কিছু নেই, মানে এই জায়গাটা 1 আছে, তার আগে আমরা তাহলে এখানটা এই 1-এর বদলে পয়েন্ট বসিয়ে দিতে পারি। আর যখন পয়েন্টটাকে ফিরিয়ে নিয়ে যাব তখন কিন্তু আমাদের এই নিচের সংখ্যাটাকে আর বসানো যাবে না, যেহেতু পয়েন্টটা ফিরিয়ে নিয়ে চলে গেছে তার জন্য আমাদের এই নিচের সংখ্যাটাকে আর বসানো যাবে না। ক্লিয়ার হলো? এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যখন মিলিমিটার থেকে আমরা যদি হেক্টোমিটারে যাই, তার মানে আমাদের একের পরে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা সংখ্যা 0 বসাতে হচ্ছে, একের পরে 5টা 0 বসিয়ে উপরে 7 বসিয়ে ভাগ করছি। তাহলে কিভাবে এটা করব? এই একটা 0-র জন্য একটা সংখ্যা, এর আগে কিছু তো নেই, এর আগে তো কোনো সংখ্যা নেই, তার জন্য একটা এই 0 বাবদ একটা এই 7-এর আগে একটা 0 কল্পনা করে নিতে পারি। তাহলে একটা 0-র জন্য একটা সংখ্যা 7 বসানো হলো, একটা 0-র জন্য একটা 0 বসিয়ে নেবো উপরে, আরো একটা 0 আছে তার জন্য আরো একটা 0 বসাবো, আরো একটা 0 আছে তার জন্য আরো একটা 0, আরো একটা 0 আছে তার জন্য আরো একটা 0। এবার এক সোজাসুজি একটা পয়েন্ট বসবে, এবং পয়েন্টের আগে যদি কিছু না থাকে তাহলে 0 বসিয়ে দেবো। এই হচ্ছে কাজ, এই হচ্ছে কাজ। তাহলে আমাদের 1 মিলিমিটার সমান 0.00007 হেক্টোমিটারে চলে এসেছি, হেক্টোমিটারে চলে এসেছি। এই হচ্ছে কাজ হয়, এই হচ্ছে কাজ হয়। আমি পয়েন্টেরটাই আগে শেখালাম কারণ এটা কঠিন, এটা আগে শেখানো হয়েছে। সহজের, এবার সহজগুলো যেগুলো এখানটায় লেখা আছে সেগুলো বলি। ফর এক্সাম্পল দেখালো কোনো একটা প্রশ্ন দিল 5 কেজি, কেজি মানে তো গ্রাম, লাস্টে জি আছে। আচ্ছা আমি এই জিনিসটা একটু বলে দিই, এটা লাস্টে হচ্ছে, এটা দেখো 6 লিটার আছে, আমরা মিটারের পরিবর্তে এখানটায় লিটার কল্পনা করে নেব, লিটার কল্পনা করে নেব। তার মানে এখানটায় মিটার যদি মুছে দিয়ে আমরা লিটার কল্পনা করি, তার মানে সবকটা আমরা লিটারে হিসাব করছি। তাহলে 6 লিটার আছে, 6 লিটার থেকে আমরা হেক্টোলিটারে যাব, হেক্টোলিটার মানে এইটা, এই সংখ্যার এই জায়গাটায় যেতে হবে। তাহলে কি করব, আমরা লিটার থেকে হেক্টোলিটারে যাচ্ছি, তার মানে ডান দিক থেকে বাঁ দিকে আসছি। লিটারে সোজাসুজি একটা 1 কল্পনা করব, যে কটা 0 মানে যে কটা ঘরে এগোবো, একটা দুটো ঘরে এগোবো, তার জন্য একের পরে দুটো শূন্য হবে, তার জন্য একের পরে দুটো শূন্য, ঠিক আছে। আমি এটা সলভ এখানটায় করছি। তাহলে 6 লিটার সমান কি বললাম, 6-এর সাথে কত গুণ হবে, এই ভাগ হবে, কত ভাগ হবে, একের পরে 1 2 দুটো শূন্য, এইটা আসলো। এইবার পয়েন্টের যে হিসাবটা, একটা 0-র জন্য একটা সংখ্যা, এর 6-এর আগে তো কোনো সংখ্যা নেই, তার জন্য এই 0 বাবদ আর একটা 0 নিয়ে নিতে পারি, সংখ্যা যেহেতু 0 তো একটা সংখ্যা না, তার জন্য 0.6.1-এর জন্য পয়েন্ট নেওয়া হয়েছে, আর পয়েন্টের আগে কিছু নেই মানে 0 করে দেবো। তার মানে 0.06 হেক্টোমিটার অ্যান্সার আসলো। এই যে 3 ডেসিমিটার আছে, 3 ডেসিমিটার সমান কত মিলিমিটার, এটা হিসাব করে তোমরা জানাও তো, তোমরা জানাবে। আর এখানটাই এটাও তাই, এই দুটো হোমওয়ার্ক, HW আর এটা HW। একটা জিনিস আমি বলে দেবো, এখানটায় গ্রাম আছে, এই গ্রাম মানেও তো আমাদের এই লিটারের জায়গায় গ্রাম কল্পনা করে নেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। কিছু শব্দের শর্ট ফর্ম জেনে নিতে হবে,
শব্দের শর্ট ফর্ম। গ্রামকে জি দ্বারা লেখা হয়, স্মল জি, গ্রামকে জি দ্বারা লেখা হয়, মিটারকে এম দ্বারা লেখা হয় সব স্মলে, লিটারকে এল দ্বারা লেখা হয়, ঠিক আছে। তাহলে যদি আরেকটা জিনিস এখানটায় নিচে নিচে লেখা রয়েছে, কিলোর জায়গায় নিচে লেখা রয়েছে কে, হেক্টর জায়গায় এইচ, ডেকার জায়গায় ডিএ, ডেসির জায়গায় ডি, সেন্টির জায়গায় সি, মিলির জায়গায় এম। তার মানে আমরা যখন বলবো হেক্টোমিটার, তাহলে হেক্টোমিটার বললাম। এটাকে যদি আমরা শর্টকাটে লিখতে চাই, এত তো বারবার বড় বড়তায় লেখার টাইম নেই আমাদের, হেক্টোমিটার যদি লিখতে চাই তাহলে হেক্টো মানে এইচ হয়, হেক্টর জন্য এইচ হয় এইচ, আর মিটারের জন্য এম হয়, তাহলে আমরা বলতে পারি এইচ এম, শর্টকাটে বলতেই পারি। যদি আমাদের দেখালো থাকলো সেন্টিমিটার, সেন্টিমিটার, তাহলে সেন্টির জন্য কি লিখি সি, সেন্টির জন্য কি লিখি সি, সেন্টিটা কোথায় আছে এই যে সেন্টি, তার জন্য সি, আর মিটার বাবদ এম, তার জন্য সিএম। ক্লিয়ার হলো? এখানটায় সেরকমই লেখা আছে প্রশ্নে, দেখো 5 কেজি, তাহলে কেজির জন্য কে মানে কি, কে মানে কি কিলো, আর জি মানে গ্রাম, তার মানে কিলোগ্রামে আছে, তার মানে এটা গ্রামে হিসাব হবে। 5 গ্রাম কেজি মানে হচ্ছে এটা গ্রামে হিসাব হবে, কত গ্রাম থেকে কত ডিজি, ডিজি লেখা মানে কি, ডি কোথায় আছে ডেসি, ডেসিতে ডি হয়, তার মানে ডেসিগ্রাম হবে, তার মানে কত কেজি থেকে, কেজি থেকে আমাদের ডেসিগ্রামে কনভার্ট করতে হবে, ডেসিগ্রামে আমাদের কনভার্ট করতে হবে, কিলোগ্রাম থেকে ডেসিগ্রামে কনভার্ট করতে হবে। এখানে দেখা হলো লিটার ছিল, তো লিটারের পরিবর্তে আমরা যদি এল লিখে দিতাম, এখানে যদি এল লিখে দিতাম তাহলে আমরা বুঝলাম যে 6 লিটার আছে, 6 লিটার আছে, ঠিক আছে। 6 লিটার থেকে আমরা হেক্টোলিটারে যাব, তাহলে হেক্টোলিটার মানে হেক্টর বদলে কি আসে এইচ, তার মানে এইচ লিখতাম, আর লিটার জন্য এল লিখতাম, এইচ এল। এইভাবে শর্টকাট বানিয়ে নিতে হবে, ঠিক আছে, এইভাবে শর্টকাটে বানিয়ে নিতে হবে, আর কিছু বলার নেই এখানটাই, এটা শেষ। এবার ম্যাথসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো খুলে নিয়ে সলভ করার চেষ্টা করো, যদি পারো তো ভালো, না পারলে জানাবে কমেন্টে, তো তখন ওই ম্যাথসের একটা আলাদা করে ক্লাস করা যাবে। আমরা পাল্লা বাটকারের ইউজ দেখেছি, পাল্লা বাটকারের ইউজ, তো ওই যে পাল্লা বাটকারে কি করা হয়, ভর মাপা হয়, তো পাল্লা বাটকারের এক পাশে মানে দালি পাল্লা বলতে পারি, এরকম 3টে সুতো থাকে, এই জায়গাটায় ভালো আমি আঁকতে পারি না, তো এইরকম থাকে, এরকম এরকম একটা জিনিস, যেটাকে এই জায়গাতে ঝোলানো কোয়ালিটি থাকে, এবং মাঝখানে এই জায়গাটা কাঁটা থাকে, এই জায়গাটা কাঁটা থাকে একটা, এই জায়গাটা একটা কাঁটা থাকে, এই কাঁটাটা যদি একদমই সোজাসুজি থাকে, কাঁটাটা যদি একদম এরকম সোজাসুজি থাকে, তার মানে একদম দুপাশে সমান পরিমাণে মাপ আছে, তাহলে এই পাশে আছে 500 গ্রামের একটা বাটখারা বসানো হয়েছে, এবং এই পাশে 500 গ্রামের কিছু দিচ্ছে, দেখালো ডাল দিচ্ছে, তা 500 গ্রাম যদি ডাল চাপাই, ধীরে ধীরে চাপাবে, যদি উপরের এই কাঁটাটা একদম সোজাসুজি হয়ে যায়, তাহলে বুঝবো যে দুপাশে সেম পরিমাণ আছে, মানে এই পাশে ডাল একদম 500 গ্রাম আছে। যদি এই পাশে বেশি ঝুঁকে থাকে, যদি এই পাল্লাটা এই পাশে এক পাশে বেশি ঝুঁকে যায়, এই পাশটায় বেশি ঝুঁকে যায়, তার মানে এই পাশে আমাদের ডালের পরিমাণ বেশি চলে গেছে, আর একটু কমিয়ে নিতে হবে। যদি এই পাশে বেশি ঝুঁকে থাকে, তার মানে এই পাশে বেশি রয়েছে, এখনো এই পাশে ডাল কম আছে, ডালকে আরো চাপাও, ঠিক আছে। এখন এই পাল্লা বাটখারের ইউজ কমে গেছে, বর্তমানে ডিজিটাল যে সমস্ত মেশিন এসছে কিছু করার নেই, তো ওতে আরো অ্যাকুরেট ঢপবাজিও করা যায়, এবং মানে জালিয়াতিও করা যায়, আবার ভালোভাবেও, আর এতেও জালিয়াতি করা যায়, এখানে উপরে যারা ধরে তারা একটু বেঁকিয়ে বুকিয়ে রাখে, তারা তাদের মতন কৌশল বুঝে করে, কি করে জানি না, বাট করে। আর এই যে জিনিসটা সাধারণ তুলা যন্ত্র বলা হয়, এটাকে সাধারণ তুলা যন্ত্র বলে। তার মানে আমাদের ভর মাপার যন্ত্রের নাম কি যদি প্রশ্ন আসে, তার বলবো সাধারণ তুলা যন্ত্র। এটাকে প্রচলিত ভাষায় কি বলা হয়, দাড়িপাল্লা বা পাল্লা বাটখারা এরকম বলা হয়, ঠিক আছে। আর একটা কথা এখানটা জানতে হবে, এই যে কাঁটার কথা বললাম, যে কাঁটাটা দেখে ঠিক করা হয় যে কোন দিকে পরিমাণটা বেশি কম, এই জিনিসটাকে বলা হচ্ছে সূচক, ঠিক আছে। এইটুকু জানলেই আমাদের হয়ে যাচ্ছে। সহায়িকা যদি বাড়িতে থাকে, তাহলে এই পুরো চ্যাপ্টারটা শেষ করা হবে, পুরো চ্যাপ্টারটা শেষ করার পরে সেই সহায়িকার যদি বাড়িতে থাকে, যে কোনো কোম্পানির হতে পারে, তো সেই সহায়িকা খুলে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে, সেই সমস্ত প্রশ্নগুলো জাস্ট একবার রিডিং পড়তে হবে, কনসেপ্টটা তো যদি ক্লিয়ার থাকে, জাস্ট রিডিং পড়লে এমনি মনে থেকে যাবে। তার মানে শুধু তারপরে কাজ কি হবে, জাস্ট ওই সহায়িকাটা খোলা হলো, বইটা খোলা হলো, জাস্ট একবার রিডিং পড়া। কেন রিডিং পড়বো,
রিডিং পড়ার কারণ হচ্ছে প্রশ্ন কিভাবে আসতে পারে সেটার ধারণা একটা আসবে, এক নাম্বার টু কিভাবে প্রশ্নের উত্তরটা লিখবো, কিভাবে গুছিয়ে লেখা যায়, যত গুছিয়ে লিখবা তত নাম্বার বেশি আসবে। তাহলে সেই গুছিয়ে লেখার উপরেও কিন্তু আমাদের নাম্বার বাড়ে, তার মানে আমাদের গুছিয়ে লেখার যে মেন্টালিটি সেটা আসবে, ঠিক আছে। তার জন্য সহায়িকা থাকলে ওটা খুলে খুলে দেখবে। সহায়িকা থেকে হুবাহু মুখস্থ মেরে দিলাম সেটা করা ভুল, বারবার বলছি, সেটা কিন্তু করা যাবে না। আগে কনসেপ্টটা পুরো ক্লিয়ার করা হলো, কনসেপ্টটা ক্লিয়ার করার পরে বইটা খোলা হলো, বইটা খুলে দেখলাম যে প্রশ্নটা কেমন হয়েছে। সহায়িকা তৈরি ওই কারণেই, সহায়িকা তৈরি হয়েছে মুখস্থবিদ্যা ঝাড়ার জন্য না, সহায়িকা তৈরি হয়েছে কনসেপ্ট ক্লিয়ার হলো, তারপরে সেই প্রশ্নটাকে কিভাবে লিখবো, কিভাবে প্রশ্ন আসতে পারে সেইগুলো ধারণাটাকে ক্লিয়ার করার জন্য। কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করা দরকার, তারপরে গিয়ে প্রশ্ন উত্তর, ঠিক আছে। একটা টপিক আমাদের বলা হয়নি, সেটা একটু বলে দিই। ঘনত্ব কি জিনিস বা ঘনত্ব কাকে বলে? কোনো বস্তুর একক আয়তনের ভরকে কি বলা হয়? ঘনত্ব। তার মানে এই ঘনত্ব যদি আমরা একটা ইকুয়েশন লিখি, তাহলে ঘনত্ব ইজ ইকুয়াল টু কি হয়? ভর বাই আয়তন। আমরা প্রথমেই লিখেছি ভর বাই আয়তন। দেখো কি বলা হয়েছে সংজ্ঞাতে, কি বলা হয়েছে সেই সংজ্ঞার সাথে এইটা মেলাও, এই ছকটাকে মেলাও, মানে এই সমীকরণটাকে মেলাও। বলা হয়েছে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তার মানে কি বলা হলো? কোনো একটা বস্তু আছে যার একক আয়তন মানে যার কি থাকে, যার দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, এই দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং তার একটা উচ্চতাও আছে। এই তিনটে জিনিসই যদি থাকে তার মানে আয়তন বলা হলো। আয়তন মানে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার মানে তিনটে জিনিসের গুণ করা হবে, যেটা একক আয়তন মানে তাহলে 1 মিটার 1 মিটার 1 মিটার, যার দৈর্ঘ্য 1 মিটার, উচ্চতা 1 মিটার, প্রস্থ 1 মিটার, তার মানে এটা আমাদের একক আয়তন বলা হলো। এই একক আয়তন, এবার মিটার বলেছে বলে সবসময় যে 1 মিটার করেই হবে তার কোনো মানে নেই, এটা 1 সেন্টিমিটারও হতে পারে। 1 সেন্টিমিটার মানে যখন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটে জিনিসই 1 সেন্টিমিটার হবে, 1 এবার সেটা সেন্টিমিটার হতে পারে বা মিটার হতে পারে বা যা ইচ্ছা হতে পারে, তো প্রত্যেকটা যেন 1 হয় এরকম যেন একটা থাকে, মানে একক, এটাই বলা হচ্ছে একক। কোনো বস্তুর একক আয়তনের ভরকে, ভর বলতে তো আমি বুঝিয়ে দিলাম ভর, যে তার মানে এইরকম একটা একক আয়তন বিশিষ্ট বস্তুর যে ভর, সেই ভরটাকেই ঘনত্ব বলে, সেই ভরটাকেই কি বলা হয়? ঘনত্ব। তার সমীকরণ কি? ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তার মানে আমাদের দেখালো প্রশ্নে কোনো একটা প্রশ্ন দিল, সেই প্রশ্নের মধ্যে যদি আমাদের আয়তন বলে দেয়, যে বলে দিল আয়তন এত, কথার কথা দেখালো, আমি বললাম আয়তন দেখালো, বলে দিল এক্স, ঠিক আছে, আর ভর বলে দিল ওয়াই, তার মানে আমাদের ঘনত্ব বের করে নিতে পারবো। তাহলে ঘনত্ব সমান কি হবে? ওয়াই বাই এক্স। এবার ওয়াই বাই এক্স মানে এখানে একটা সংখ্যা থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে। দেখালো এখানটায় দিল 5 আর এখানটায় দিল 10, এটা উল্টে নিই তাহলে আরো সহজ হবে, 10 আর নিচে দিল 2, তার মানে এখানটায় কাটাকাটি করলে 5 আসবে, এখানটায় 5 দুগুণে 10 মানে 5 অ্যান্সার হবে। ঘনত্ব আমাদের 5 চলে আসবে, তো এইভাবে আমরা মূলত এই ঘনত্বের কনসেপ্টটা, এটাই ঘনত্ব এইভাবে বের করতে পারি। আর কিছু বলার নেই এখানটাই, ঘনত্বের আর কিছু বলার নেই। যদি ঘনত্বের কোনো অঙ্ক আমাদের বইয়ের মধ্যে থাকে তো ওই অঙ্কগুলো চেক করবে, দেখবে এরকমভাবেই আসবে। কনসেপ্টটাকে আরও যাতে ক্লিয়ার হয় ঘনত্বে, তার জন্য আমি একটা প্রশ্ন টুকেই নিয়েছি সরাসরি। বলছে একটা দুধের পাত্রে রাখা দুধের ভর 250 গ্রাম, তার মানে এখানটায় ভর বলে দিচ্ছে, দুধের ভর হচ্ছে 250 গ্রাম, আর দুধের আয়তন আছে 50 ঘন সেন্টিমিটার বা সেমি। দুধের ঘনত্ব কত এটা বলেছে, তার মানে ঘনত্ব সমান সমান আমাদের সমীকরণটা কি? ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তাহলে আমরা এখানটায় লিখতে পারি যে দুধের ভর বাই দুধের আয়তন সমান সমান কত হচ্ছে? 250 বাই কত হচ্ছে? 50। তার মানে আমরা করতে পারি 0 0 কেটে দেবো, 5 দিয়ে 5 5 25, তার মানে আমাদের 5 আসলো অ্যান্সার। 5 কি হবে? গ্রাম পার ঘন সেমি। গ্রাম পার ঘন সেমি কিভাবে লিখলাম? দেখো এখানটায় বলা হয়েছে ভর হচ্ছে 250 গ্রাম, তার মানে গ্রাম আছে উপরে, গ্রাম আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবো এককটা কিভাবে লিখছি। ভরের পাশে গ্রাম হয়, গ্রাম মানে ভরের একক কি? গ্রাম। এক্ষেত্রে আমাদের যেহেতু
প্রশ্নে যেহেতু গ্রাম দিয়ে দিয়েছে তাই উপরে গ্রাম আছে, আর নিচে কি আছে, ঘন সেমি, তাই নিচে আমরা লিখতে পারি ঘন সেমি, ঘন সেমি। তাই এই যে গ্রাম বাই ঘন সেমি, গ্রাম বাই ঘন সেমি, ঘন সেমি, এই কথাটাকেই, এই বাইটাকেই আমরা এই জায়গাটায় লিখেছি। এই দেখো, এই গ্রাম পার ঘন সেমি মানে এই যে বাইটা, এই যে বাইটা, এই বাইটাকে এইভাবে ব্যাখ্যাভাবে দেওয়া আছে, তো এইভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যদি কোনো প্রশ্ন দেয় ম্যাথসের এইরকমভাবে সলভ করতে হবে, এটা একটা হয়ে গেল। আর বেশি করে লাভ নেই, কারণ ম্যাথস বেশিরভাগ তোমাদের লেভেলে দেয় না। যে প্রশ্ন আমি তুলে নিয়েছি, যে 4টে প্রশ্ন মানে কনসেপ্টটা ক্লিয়ার যদি থাকে তাহলে আমরা অ্যান্সার দিতে পারবো। তার জন্য আমি এই 4টে প্রশ্ন নিলাম, যাতে তুমি বুঝতে পারো যে কনসেপ্ট ক্লিয়ার কতটা প্রয়োজন। ঠিক আছে, এবং শুধুমাত্র এই 4টে প্রশ্নই যে পরীক্ষা আসতে পারে তার কোনো মানে নেই। যা কনসেপ্টুয়ালি বোঝানো হয়েছে এই পুরোটার মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে, এবং এগুলো একটু কনসেপচুয়ালি, তার জন্য আমি এগুলোকে নিয়েছি। কিন্তু এতটা কনসেপচুয়ালি নাও দিতে পারে, এগুলো বইয়ের বাইরের বলা যায়, মানে উপরেরটা প্রথমত, বাকিগুলোও হতে পারে, বাকিগুলো দিতে পারে। প্রথম যেটা বলেছে দুটো তারার মধ্যে দূরত্বকে, তারা বলতে স্টার, ওই দুটো তারা, সেই দুটো তারার মধ্যে দূরত্বকে আলোকবর্ষ এককে প্রকাশ করা হয়। তো আলোকবর্ষ এককে প্রকাশ করা হয়। এই আলোকবর্ষ প্রাথমিক একক না লব্ধ একক, এটা প্রশ্ন করা হয়েছে, এবং কেন সেটা। তো আমি প্রথমে বলে দিই এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হবে আলোকবর্ষ হলো একটা প্রাথমিক একক। এবার তোমার মনে প্রশ্ন যে কেন প্রাথমিক একক। আচ্ছা, প্রাথমিক একক মানে যে সমস্ত এককরা অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় তারা হলো প্রাথমিক একক। তার মানে এই আলোকবর্ষ এককটা, আচ্ছা এখানটা আলোকবর্ষ একক কথাটা দিয়েছে, তার জন্য এটা আলোকবর্ষ আমরা এককেই অ্যান্সার দেব। যদি আলোকবর্ষ মানে একটা রাশি, যদি রাশির কথা বলতো তাহলে আমরা এখানটায় রাশি কথাটা জুড়তাম। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো আলোকবর্ষ এককে প্রকাশ করা হয়, তাহলে আলোকবর্ষ প্রাথমিক একক নাকি লব্ধ একক? তো এটা একটা প্রাথমিক একক, কারণ এটা অন্য কোনো কারোর উপরে ডিপেন্ড করে না। তো আমাদের ওই যে 7টা যে রাশির কথা বলা হয়েছিল বা 7টা এককের কথা বলা হয়েছিল ছকের মধ্যে, সেই 7টার মধ্যে কি কোথাও আলোকবর্ষ কথাটা আছে? নেই। তাহলে কেন আমরা বলছি এটাকে প্রাথমিক একক? কেন বলছি? কারণ একটা তারা দেখালো এখানে আছে, আর একটা তারা এখানটায় আছে, একটা তারা এখানে আছে আর একটা তারা এখানে আছে। তা এই তারা দুটোর মধ্যে যে ডিস্টেন্স, সেটা তো আমরা একটা লেন্থের কথাই বলছি না, দৈর্ঘ্যের কথাই বলছি, কতটা ডিস্টেন্সে আছে। তার মানে আমরা দৈর্ঘ্যের হিসাব করছি। তাই দৈর্ঘ্যের হিসাব করার জন্য, দৈর্ঘ্য তো একটা প্রাথমিক একক, তার জন্য আমরা দৈর্ঘ্য বলতে প্রাথমিক রাশি, তার মানে মিটার একটা প্রাথমিক একক, তার জন্য আমরা এই আলোকবর্ষ একককে আমরা প্রাথমিক একক বলতে পারি। ঠিক আছে, সেটাই বলা হয়েছে। দুটো তারার মধ্যে দূরত্ব বলতে দৈর্ঘ্যকে বোঝায়। আলোকবর্ষ যেহেতু দৈর্ঘ্যের একক, তাই এটি একটি প্রাথমিক একক। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, এটা তো গেল। নেক্সট কোয়েশ্চেন বলছে একটা লোহার দণ্ড, একটা লোহার দণ্ড আছে, ধরে নাও এই পেনটা একটা লোহার দণ্ড, যেটা 5 মিটার লম্বা, যেটা এর লেন্থটা কত, 5 মিটার। তো 5 মিটার লম্বা সরি। এখানে পরিমাপযোগ্য রাশি কোনটি? পরিমাপযোগ্য রাশি কোনটি মানে যে 5 মিটার লম্বা, মিটার কার রাশি? মিটার কোন একক? মিটার মানে কার একক? মিটার কার একক? মনে করো দৈর্ঘ্য, তাই তো? মিটার কার একক? দৈর্ঘ্য, তার মানে আমরা দৈর্ঘ্য লিখবো। মিটার বলতে একটা লোহার দণ্ড আছে, একটা লোহার দণ্ড, এটা তো আমরা লেন্থ কি মাপবো? লেন্থ কি দিয়ে মাপা হয়? দৈর্ঘ্য দিয়ে, তার মানে এটা দৈর্ঘ্যের একক। এবার যেহেতু প্রশ্ন করেছে যে এখানে পরিমাপযোগ্য রাশি কোনটি, তাই আমরা দৈর্ঘ্য রাশিটি লিখেছি। নেক্সট কোয়েশ্চেন বলছে দৈর্ঘ্য, ভর ও সময়কে প্রাথমিক রাশি বলে কেন? দৈর্ঘ্য, ভর, সময়কে কেন প্রাথমিক রাশি বলে? কারণ এই রাশিগুলো অন্য কারোর উপরে নির্ভরশীল নয়, তাই একে প্রাথমিক রাশি বলে। যেটা এখানে বলেছে এরা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না বা নির্ভরশীল নয়, তাই এদেরকে প্রাথমিক রাশি বলে। লাস্ট কোয়েশ্চেন বলছে লব্ধ রাশির একককে কি বলে? লব্ধ রাশির একককে কি বলে? এবং মৌলিক রাশির একককে কি বলে? মৌলিক রাশির একককে কি বলা হয়? মৌলিক রাশির একককে কি বলে? তো আমরা পড়েছি যে লব্ধ রাশির একককে বলা হয় লব্ধ একক, আর প্রাথমিক রাশির একককে বলা হয় প্রাথমিক একক। তো এই কটা আমি প্রশ্নের কথা বললাম, এবং আরও বেসিক লেভেলের প্রশ্নগুলোই মূলত দেওয়া থাকবে। তো আরও প্রশ্ন হয় তোমরা সহায়িকা দেখতে পারো, বা যা যা পড়ানো হলো শুধু এইটুকুই যদি পড়ো তাহলেও পেরে যাবে। শুধু এই প্রশ্নগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে কেমনভাবে প্রশ্ন আসতে পারে, আর কিছুই না। ঠিক আছে।